কুরুক্ষেত্রের মাঝেই হাঁপাতে হাঁপাতে ভগ্ন অস্থির অথচ স্থির আবেশিত এক কণ্ঠে প্রশ্ন ছুঁল আসমান। ব্যক্তিটি তির্যক হাসল। বিপরীত প্রান্ত থেকে ছুটে আসা পেঁচা বাহিনীর সদস্যকে এক হাতে পাকড়াও করলো, আশ্রয় ফেললো মেঝেতে একেবারে আসমানের পদক্ষেপের সম্মুখে। অতঃপর বুলেট ছুকল কপাল বরাবর। পরপর তিনটে রক্ত ছিটকে এলো তার মুখশ্রী আচ্ছাদিত করলো বেপরা ভাবে। হাতের উঁচু পিছে তা মুছে নিয়ে আসমানের দিকে তাকালো সে, জবাব দিল। ওরা ডাকে আজরাইলের ছোট ভাই। তড়িৎ খেলে গেল আসমানের শরীরে। নামটা তার কিছুটা হলেও পরিচিত। কেবি গ্রুপের হয়ে কাজ করাকালীন বেশ কয়েকবার সাইফের কাছ থেকে শুনেছিল। ভীষণ ত্যক্ত বিরক্ত ছিল সে ওই বান্দাকে মোকাবেলায়। আসমান অবশ্য কোনো কালেই তেমন আগ্রহবোধ করেনি। আধার জগতের সঙ্গে সম্পূর্ণ ছিন্ন হওয়ার আগ মুহূর্তেও এই আজরাইলের ছোট ভাই ছিল এক বিরাট নাম। কি বলা যায় তাকে? এদেশীয় মাফিয়া হয়তো। আসমানও কল্পনা করেনি আদতে কোনো দিন এই নামধারী ব্যক্তির মুখোমুখি তাকে হতে হবে। তার প্রতিক্রিয়া লক্ষ্য করে বাঁকা হাসল ব্যক্তিটি। এতক্ষণ বাম হাতের আঙুলের মাঝে ধরে রাখা সিগারেটখানি অধরে ছোঁয়ালো, ছোট্ট একটি টান দিয়ে বিড়বিড় করল। তবে আমি আদতে নেমেসিস। মাথা কাত করলো, হাসিটি বিস্তৃত হলো তার। আসমানকে আপাত মস্তক পর্যবেক্ষণ করলো তার তীব্র অসহনীয় দৃষ্টি, যেন শিকুটি করলো, পরক্ষণে যুক্ত করলো। দ্য রিয়েল নেমেসিস। নেমেসিসের পেছন থেকে দৌড়ে আসা লোকটিকে রিভলভার তাক করে ধরাশায়ী করে আসমান বিভোরে করলো। কি চাই আপনার? চুক্তির শর্ত পূরণ। সামান্য থামলো সে। পেঁচা বাহিনীর আরেক সদস্যকে সজোরে দেয়ালে চেপে উৎফুল্ল কণ্ঠে জানালো। তবে এখন ভিন্ন কথাই মনে হচ্ছে। কি কথা? শত্রু বন্ধু হয়। বাঁকা হাসলো সে। ঠিক তখনই বাহির থেকে আওয়াজ ভেসে এলো, জোরালো আওয়াজ। আসমান এক ছুটে পৌঁছালো করিডোরের জানালার নিকট। হতবিহ্বল দৃষ্টিতে দেখলো হোটেলের হ্যালিপ্যাড থেকে একটি হেলিকপ্টার উড্ডয়ন করেছে। তার পাখার ঘূর্ণনের আওয়াজে ছেয়ে গিয়েছে রাষ্ট্রীয় নীরবতা। কিঞ্চিত অসহায়ত্ব এবং কিঞ্চিত ক্রোধ মিশ্রিত দৃষ্টিতে চেয়ে থাকলো আসমান। কিছুক্ষণের মাঝে অনুভব করলো নেমেসিস তার পাশে এসে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছে, দৃষ্টি তার সুদূরে বিলীন হতে থাকা হেলিকপ্টারের ছায়ার পানে। পাখি তবে উড়ে গেল শেষমেশ। আপনার মজা লাগছে? খুব। এতটা ইচ্ছে করছে একটি মিসাইল নিক্ষেপ করি। আসমান জবাব দিল না। তার আঙুলসমূহ চেপে বসলো জানালার ফ্রেমে। নেমেসিস উঁচু ঘুরে অদ্ভুত ভঙ্গিতে তার কাজ চাপড়ে দিয়ে বলল, আলফাকে আয়ত্ত করার পথ আরও দীর্ঘ। এবারও নিঃশব্দ রইল আসমান। বেশ কিছুক্ষণ পর বর্তমানে হোটেল গোল্ডেন রোজের হেলিপ্যাডে অবস্থান করছে আসমানের হিটচিম এবং নেমেসিসের বাহিনী। চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জন 30 মৃতদেহ। নিচের ফ্লোরগুলোতে আরও রয়েছে নিশ্চয়। তবে কোনো কিছুই আর আসমানের ভাবনার কেন্দ্রবিন্দুতে নেই। নিজেকে তার প্রচণ্ড ব্যর্থ অনুভব হচ্ছে। আহত শরীর নিয়ে একদম ছাদের প্রান্তে দাঁড়িয়ে আছে সে। একগুচ্ছ কেশগুচ্ছ উড়ছে এলোমেলোভাবে কৃষ্ণ গহ্বর জুড়ে, অব্যক্ত এক প্রজ্বলন। অতর্কিতে তার দানবীয় হুঙ্কার পর্বতের উপর থেকে প্রতিধ্বনি হওয়া অশরীরী সুর সঙ্গীতের ন্যায় শোনালো। যন্ত্রণার তাড়নায় অন্তর কাঁপে তাতে। আসমানের সন্নিকটে যাওয়ার দুঃসাহস কেউ অর্জন করতে পারছে না। এক পা অগ্রসর হলো। নেমেসিস দৃষ্টি শুরু করে প্রশ্ন ছুড়ল, হোয়াই সো ডেসপারেট ম্যান? শাট আপ! পাটা চেঁচিয়ে উঠল আসমান। অতঃপর তার কাঁধ ঝুলে পড়ল, কপালে হাত ঠেকালো। পদক্ষেপে দৃষ্টিপাত ঘটিয়ে অস্ফুট স্বরে বিড়বিড় করল, আপনি বুঝবেন না। আলফাকে পাকড়াও করার এতই তাড়না? হ্যাঁ, ধরতে পারলে কি করবেন? হত্যা করব। যদিও আসমান সাধারণত অপরিচিত কারোর সঙ্গে কথোপকথনে আগ্রহী নয়, কিন্তু এই মানুষটির সঙ্গে ঠিক তর্ক করবার ইচ্ছা হচ্ছে না। সে কি আসমানকে সাহায্য করলো, নাকি এর পেছনে নিজের কোনো উদ্দেশ্য আছে? নেমেসিস যেন তার অন্তর পড়তে পারল। দুবাহু বুকে চেপে বলল, অবশ্যই আমার উদ্দেশ্য আছে। নাথিং ইজ ফ্রি, ইটস গিভ অ্যান্ড টেক। তা ওই আলফা আপনার কোন পাকা ধানে মই দিয়েছে শুনি? আপনাকে বলবো কেন? কারণ আমরা দুজনেই নেমেসিস। অধর উল্টে এক বেপরা প্রতিক্রিয়া করলো সে। তারপর নিঃশব্দে হাসলো। তবে সেই হাসিটুকু কেমন অশুভ দেখালো। দৃষ্টি ফিরিয়ে নিল আসমান। ক্ষীণ কণ্ঠে জানালো, আমার ভাইকে কেড়ে নিয়েছে।
নেমেসিস সামান্য ভ্রু উঁচু করল। টাইম বম দিয়ে? অতর্কিতে থমকে গেল আসমানের হৃদস্পন্দন। তাকালো সে নেমেসিসের উদ্দেশ্যে অতি আগ্রহ ভরে। এই প্রথমবারই বান্দার উপস্থিতি তার সহনীয় ঠেকছে। সামান্য দ্বিধা এবং উত্তেজনা মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করে বসল সে। আপনি কিভাবে জানলেন? নেমেসিস ঘাড়ে হাত খসলো। তার তেজ খেসে বলল। ওই ছেলে তাহলে আপনার ভাই? অগ্রসর হলো আসমান পায়ে পায়ে। সহসাই নেমেসিসের কলার আঁকড়ে ধরল। ভরকে গেল বান্দা, তবে আসমানকে পাল্টা কোনো প্রতিক্রিয়া দেখালো না। আপনি কিভাবে জানলেন? সেইট। কুল ডাউন, কুল ডাউন। পাশ ফিরল সে। এই নিয়ে তৃতীয় নম্বর ললিপপে মনোযোগ দেওয়া ছেলেটির দিকে ফিরে হাত বাড়িয়ে শুধল। জাকি, ওই ছেলেটা কি বেঁচে আছে? তুমি তো বললে হাসপাতালে ভর্তি করতে, ভুলে গেছো? আমি জিজ্ঞেস করেছি বেঁচে আছে কি না। আছে, ডাক্তার অস্ত্রোপচার করেছেন। শেষ আপডেট অনুযায়ী এখনো জ্ঞান ফিরেনি। অত্যন্ত বিরক্তি নিয়ে তাকালো জাকি নামক যুবক। শিকুটি করে ললিপপ বের করে জানালো। হাঁটু গেড়ে ভেঙে পড়ল আসমান। ধপাস করে মেঝেতে বসে পড়ল। উভয়ে হাতের তালু ঠেকলো। তার ভূমিতে শুষ্ক কাঠামো ধীরে ধীরে পরিপূর্ণ হতে থাকলো। একের পর এক গড়িয়ে পড়া অশ্রু ফোটায় রাত্রির স্নিগ্ধ আভার প্রতিফলনে তা চিকচিক করতে থাকলো। চিত্রকর্মের ন্যায় হতবিহ্বল হয়ে ভগ্ন সত্তার উদ্দেশ্যে তাকিয়ে থাকলো সকলে। সামান্য কিছু মুহূর্ত আগেই বিনাশকারী ধ্বংস রূপে অভিভূত হয়েছিল যে বর্তমানে তাকেই দেখাচ্ছে যুদ্ধে পরাজিত এক সৈনিকের মতো। কিন্তু আসমানে কোনো পরোয়া নেই। ভঙ্গুর হতে দিল সে নিজেকে। একটি মাত্র সত্য তার পাথর হৃদয়ে পুনরায় অনুভূতির উষ্ণ জোয়ার তুলেছে। নিহাত বেঁচে আছে? টেবিলের এক প্রান্তে বসে আছে আসমান, ঠিক বিপরীত প্রান্তে অ্যাপ্রন পরিহিত চিকিৎসক চশমার অন্তরাল থেকে বেশ সূক্ষ্ম নজর বুলিয়ে যাচ্ছে সামনের রক্ষিত ফাইলে। মৃদু ঔষধ ঘ্রাণযুক্ত কক্ষটির চেয়ারে দুই প্রান্তে দুই পা ঝুলিয়ে খানিক অলস ভঙ্গিতে তাকিয়ে আছে নেমেসিস। সে এবং আসমান উভয়ে এখানে আসার পূর্বে বেশভূষা পরিবর্তন করে এসেছে। তাদের বাহিনী হোটেল গোল্ডেন রোজে রয়ে গিয়েছে। যে ধ্বংসস্তূপ তারা ফেলে এসেছে তার যথাযথ ব্যবস্থা করতে কিছুটা বেগ পোহাতে হবে তাদের। দীর্ঘক্ষণ পর অবশেষে দৃষ্টি তুলে আসমানের দিকে তাকালেন চিকিৎসক। একজন আর চোখে নেমেসিসের পানে অস্বস্তিকর দৃষ্টি নিক্ষেপ করে শেষমেশ কঞ্চ পরিষ্কার করে জানালেন। মডারেট নার্ভ ড্যামেজ হয়েছে দুই পায়ে। দীর্ঘক্ষণ ভারী চাপ এবং বিলম্বিত চিকিৎসার কারণে নার্ভের মূল অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হৃদস্পন্দন ক্রমশ দ্রুততর হয়ে উঠল আসমানের। পরবর্তী বক্তব্য শোনার বিন্দুমাত্র ইচ্ছে হচ্ছে না তার। যদি চিকিৎসক জানায় নিহাত আর কোনোদিনও হাঁটতে পারবে না, তখন ছেলেটা বেঁচে আছে সেটা আসমানের কাছে অনেক। কিন্তু নিজের অক্ষমতা কিভাবে নেবে নিহাত নিজে? চিকিৎসক যেন আসমানের দুশ্চিন্তা ধরতে পারলেন। খানিক আস্থার স্বরে ব্যক্ত করলেন। আপাতত খুব বেশি দুশ্চিন্তা কিচ্ছু নেই। আমরা নার্ভ গ্যাপটিং করেছি, অন্য স্থান থেকে নার্ভ নিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। সূক্ষ্ম অস্ত্রোপচারের পর শারীরিক ধকলের কারণে রোগী এখনও জ্ঞানহীন রয়েছে, তবে পূর্ণ বিশ্রামের পর ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে আসবে, সেই আশা করা যায়। দৃশ্যমানভাবে স্বস্তি ফুটে উঠল আসমানের মাঝে। চিন্তায় শক্ত হয়ে থাকা কাজগুলো ছেড়ে আসলো। প্রথমত সম্পূর্ণ বেড রেস্ট থাকতে হবে। হাঁটাচলার ব্যাপারটা আমরা পরবর্তীতে পরীক্ষা করব। আপনারা চাইলে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন করতে পারেন, তবে তার আগে রোগীর শারীরিক ও মানসিক স্থিরতা জরুরি। ধন্যবাদ ডক্টর। ছোট্ট করে উচ্চারণ করলো আসমান। কিছুক্ষণ পরে চিকিৎসকের কেবিন থেকে বেরিয়ে এলো আসমান অনুসরণে নেমেসিস। নিঃশব্দে করিডোরে ধরে হাঁটতে থাকলো অমানিসা। আশেপাশে তাকালো না একবারও। দেয়ালে সংযুক্ত বেঞ্চের নিকট পৌঁছে ধপ করে বসে পড়ল দু হাতের আড়ালে। গুজলো মুখয়ব। নেমেসিস দেয়ালে হেলান দিয়ে পরিধানের গ্যাবার্ডিংয়ের পকেটে হাত ভরল, অতঃপর শুধল। আপনার ভাইকে একবারও দেখতে যাবেন না? জবাব দিল না আসমান। ওই একই ভঙ্গিতে বসে আছে সে। নেমেসিস কিঞ্চিত কৌতূহলী হয়ে তার দিকে ঝুঁকল, ফিরফির করল। অনুশোচনা হচ্ছে নাকি অপরাধ বোধ? আপনাকে তার কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। তেতে উঠেছিল আসমান, কিন্তু নেমেসিসের অধরে তীর্যক হাসি লক্ষ্য করে থমকাল।
একটি নিঃশ্বাস নির্গত করে বলল। ধন্যবাদ। নেমেসিসের কানের কাছে তর্জনী তুলে মাথা ঝোঁকালো, নাটকীয় ভঙ্গিতে পিপির করল। হ্যাঁ, কি বললেন? শুনতে পাইনি, আরেকবার বলুন। মুষ্টিবদ্ধ হলো আসমানের হাত, তবুও জানালো। আপনাকে ধন্যবাদ আবার ভাইয়ের জীবন রক্ষার জন্য। বিস্তৃত হাসলো নেমেসিস, দুবাহু বক্ষ চেপে আসমানের অবয়বের দিকে তাকালো, চাইলো জিভ দিয়ে শুষ্ক অদর ভিজিয়ে নিয়ে ব্যক্ত করলো। সে আমি ইচ্ছে করে করিনি। আপনার ভাই আমার কাজের মাঝখানে এসে পড়েছিল, তাই তাকে সরানো দরকার ছিল। মানে? কাঁধ তুলে ঠোঁট উল্টালো নেমেসিস। মানে তেমন কিছুই না। কি সুন্দর ঘুম থেকে উঠে ডিম পরোটা খাচ্ছিলাম, দিল জাকি ফোন করে মেজাজটা বিগড়ে। বলা একজন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মিশনের মাঝখানে ঢুকে গেছে, চেয়ারের সঙ্গে টাইম বম দিয়ে বেঁধে রেখেছে। এখন ওটাকে ফেলে আসবে নাকি নিয়ে আসবে? আসমান ফ্যাল করে চেয়ে থাকলো, তাতে নেমেসিসের হাসিটা বিস্তৃত হলো। প্রথমে ভাবলাম থাক, দরকার কি, কিন্তু আমার আবার অদ্ভুত এক বাতিক আছে। শেষমেশ বললাম ওটাকে তুলে হাসপাতালে ফেলতে, পরে যা হবে দেখা যাবে। বলা যায় না, কৃতজ্ঞতার জোরে আমার দলে যোগদানও করতে পারে। হালকা চোখ টিপ দিয়ে বক্তব্যের সমাপ্তি টানলো নেমেসিস। আসমান বিহ্বল হয়ে চেয়ে থাকলো, তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে প্রশ্ন ছুড়ল। আপনি আলফা রাস্তানায় কি করছিলেন? কিসের মিশন ছিল? ললাটে এলোমেলো হয়ে পড়া কেশগুচ্ছ আঙুল চালালো বান্দা, মাথা কাত করে তার অসহনীয় অগ্নিদৃষ্টি আসমানের পৃষ্ঠ গহ্বরে মিলে পিপিস গলা। হুম, আমরা এতটাও নিকট লোক নই। অধিকার জন্মায়নি আমার রহস্যের দুনিয়ায় পদার্পণের। শক্ত হয়ে এলো আসমানের দৃষ্টি, পাল্টা জিজ্ঞেস করলাম। তবে আপনি আমায় সাহায্য করলেন কেন? দয়া করে বলবেন না সেটাও কাকতালীয়? নেমেসিস ঝুঁকলো, নিকটে সরল আসমানের। উভয়ের দৃষ্টি বর্তমানে যেন সামনে সামনে, যে দৃষ্টি একে অপরকে মোকাবেলায় হিমশিম খেতে হয়, সে দৃষ্টিতেই তারা তাকিয়ে রয়েছে নির্ভীক নিচল হয়ে। উভয়ের জীবনের আপন আপন উদ্দেশ্য রয়েছে, কিন্তু একটি পর্যায়ে গিয়ে তারা সূক্ষ্ম এক অদৃশ্যমান বন্ধনে আবদ্ধ। নেমেসিস কি এবং কেন, এর রহস্যের সমাধান হয়তো তাদের নিজের কাছেও নেই। নেমেসিস পকেটে থেকে একটি লাইটার বের করলো বিনা কারণেই, বারবার সেটি জ্বলতে নিভতে থাকার প্রতিক্রিয়ায় মশগুল থেকে পিপির করলাম। উত্তরটা না হয় আপনাকে আপনার বাবাই দেবে। ওই যে আসছেন উনি। ভ্রু তুলে পেছনে দিকে ইশারা করতেই আসমান চৌকিতে ঘুরে তাকালো। করিডোর বেয়ে হন হন করে এগিয়ে আসতে দেখলো বিলাল রেহমানকে, অনুসরণে রোজা এবং চারুলতা। সকলেই সামনে এসে থমকালো। নেমেসিসের উদ্দেশ্যে সতর্কিত দৃষ্টি ফেলে প্রতিক্রিয়া স্বরূপ শীষ বাজাতে বাজাতে নির্ভার ভঙ্গিতে নিজের দীর্ঘ কেশরাজি জুড়ে হাত বোলাতে থাকলো নেমেসিস। 402 নম্বর আইসিইউ কেবিন, তুমি যাও, আমরা আসছি। বিলালের কণ্ঠ ধ্বনিত হতেই উত্তেজিত চারুলতা দৌড়ে চলে গেল সকলের সামনে থেকে। করিডোরে ভর করল বিনপত নীরবতা। নেমেসিস এবং বিলাল নীরব দৃষ্টি বিনিময়ের মাঝে রোজা দ্রুত এগুলো বসে থাকা আসমানের কাঁধে দুহাত চেপে তাকে আপাতমস্তক পর্যবেক্ষণ করে গভীর দৃষ্টিতে। কপাল এবং কাঁধ জড়ানো ব্যান্ডেজের দৃশ্য তার নয়ন সামান্য সিক্ত করে তুলল। অধরে অধর চেপে নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করে শুধল। ডাক্তার দেখিয়েছো? উত্তরে আসমান দুবাহু বাড়িয়ে রোজাকে সন্নিকটে টেনে নিল, কোমর জড়িয়ে উদরে মাথা ছেঁকালো। রোজা তাকে আগলে নিল নিজের মাঝে। আমি ঠিক আছি রোজা। মৃদু কণ্ঠে জানালো আসমান। তাদের মধুর অনুভূতি বিনিময় দৃশ্যপটে কিছুক্ষণ চেয়ে থেকে বিরক্তবোধ করছে এমন ভঙ্গিতে ছোট্ট একটা নিঃশ্বাস নির্গত করলো নেমেসিস। অতঃপর বিলালের দিকে ফিরলাম। সো আমার যা করার কথা তার চেয়ে অধিক করেছি। সামান্য শিহরিত হলেন বিলাল। আসমান এবং নিহাত উভয়কে রক্ষার দিকটা ইঙ্গিত করছেন নেমেসিস। বুঝতে বেগ পেতে হচ্ছে না তার। এক পা অগ্রসর হয়ে বিলালের সন্নিকটে দাঁড়িয়ে সে ঝুঁকল। তার কণ্ঠ অত্যন্ত গভীর এবং হুমকিস্বরূপ শোনালো। ইউ বেটার কিপ ইউর ওয়ার্ড, আদারওয়াইজ। বিলালের কানের কাছে নেমেসিসের অশুভ কণ্ঠস্বর ধ্বনিত হলো। আপনার বংশের নাম নিশানা মিটিয়ে দিতে আমার 2 দিনও লাগবে না। নেমেসিসের সঙ্গে চালাকির পরিণাম নিজের ধ্বংসকে সাদরে আমন্ত্রণ জানানো। কিঞ্চিত হাসলো, অতঃপর সমাপ্তি টানল। শয়তান মানুষকে তার প্ররোচনায় ফেলে।
নিজে তার প্ররোচনায় পড়ে না। ইউ নো দ্যাট স্যার, ডোন্ট ইউ? সহসে উঠে দাঁড়ালো আসমান, হন হন করে এগিয়ে নেমেসিসের কলার ধরে এক ঝটকায় টেনে সরিয়ে আনলো বেলাল রেবানের নিকট হতে। তার কাজে বাকিরা হতভম্ব হয়ে পড়ল। নেমেসিস স্বয়ং নির্বিকার, ফ্রিজরা কুঞ্চিত হলো, দৃষ্টিজোড়া প্রসারিত হয়ে অধর খেললো। মিচিমিচি হাসির রেখা যেন আসমানের এমন ঔদ্ধত্যে ভীষণ বিনোদিত হয়েছে সে। আপনি কি আমার বাবাকে হুমকি দিচ্ছেন? অদ্ভুতভাবে সামান্য শীষ বাজিয়ে নেমেসিস উল্টো দিকে রোজার দিকে তাকালো। আপনার স্বামী কি জন্ম থেকেই এমন, নাকি মাথায় আঘাত পেয়ে এমন হয়েছে? বিব্রত হলো রোজা। জবাব কি দেবে কিংবা আদৌ দেওয়া উচিত কিনা বুঝতেই পারছে না। তড়িৎ খেললো আসমানের শরীরে, কালোর কলারে আরো শক্তভাবে বসলো তার আঙুলসমূহ। রোজাকে নিজের বলিষ্ঠ অভাবে আড়ালে চেয়ে ফেললো। নিগুড়ো কৃষ্ণ গহ্বরে শোষণ ক্ষমতা প্রয়োগ করলো নেমেসিসের উপর। ইউ বেটার কিপ হার অ্যাওয়ে ফ্রম দিস, অন্যথায় যা হবে তার জন্য আমি দায়ী থাকবো না। বজ্রকণ্ঠে হুমকি ঝরে পড়লো আসমানের। এক মুহূর্তের জন্য থমকালো নেমেসিস, তারপর মাথা কাত করে নিজের কলার থেকে সযত্নে আসমানের আঙুলগুলো ছাড়িয়ে নিতে নিতে পড়ল। হোয়াই ডু ইউ কিপ মিসআন্ডারস্ট্যান্ডিং মি? একবার দূরে দাঁড়িয়ে দুহাত আত্মসমর্পণের ভঙ্গিতে তুলে জানালো নেমেসিস। চিল ম্যান, আই হ্যাভ আইজ অনলি ফর মাই কুইন। তোমার কুইন তোমাকে আজ ঘরে তুললে হয়। পাল্টা কণ্ঠটি সকলকে কয়েক সেকেন্ডের জন্য ভরকে দিল। ঘুরে তাকিয়ে করিডোরের একদম শেষ প্রান্তে আধারিয়ার মাঝে দেয়ালে হেলান দিয়ে মুখে ললিপপ মুখে ছেলেটিকে দেখা গেল। প্রজ্বলিত দৃষ্টিতে সে তাকিয়ে আছে বাকিদের উদ্দেশ্যে। নেমেসিস সামান্য ক্রোধান্বিত হল। তুমি এখানে কেন? ওদিকে সব ক্লিয়ার? অল ক্লিয়ার। আসমান যেন তাও ভরসা পেল না। দ্রুত নিজের ফোন বের করে হাবিবের মেসেজ চেক করলো। ছেলেটাও জাকির মতো কথা বলছে, সবকিছু নিয়ন্ত্রণাধীন। আধারিয়ার মাঝ থেকে আভায় এসে জাকি নেমেসিসের দিকে ফিউ উঁচু করে চেয়ে বসল। সে বাদ দাও, নতুন ঠেলা কিভাবে সামলাবে তার চিন্তা করো। নতুন ঠেলা? নেমেসিসের কঞ্চ মিয়ে আসতেই মেঝেতে শক্ত সোলের পদশব্দ ভেসে এলো। সকলের মনোযোগে আকর্ষিত করে আবির্ভাব করলো দুই অস্তিত্বের। একজন রমণী পরিধানে ছিকছিকে দুটি ছড়ানো কালো কামিজ, একটি কাশ্মীরি চাদর আলগোছে ঝুলছে বাহুতে, মাঝারি দৈর্ঘ্যের কেশরাশি ছড়িয়ে রয়েছে কপাল এবং কাঁধের চারিপাশে স্নিগ্ধ মুখশ্রী। দৃপ্ত দৃষ্টিতে চেয়ে আছে সামনে। তার সঙ্গী এক চিমচিমে যুবক, নমনীয় কাঠামোর অধিকারী শরীর, একটি ওভারসাইজ ফুল হাতা জ্যাকেট এবং ডেনিম জিন্স পরিধানে, ব্লঞ্জ ধাঁচের মসৃণ কেশ কপালের চারিপাশে আচ্ছাদিত, ধবধবে সাদা মাস্কে আবৃত চেহারা, বুকের উপর হাত গুটিয়ে চেয়ে আছে নেমেসিসের উদ্দেশ্যে। তাদের লক্ষ্য করার সঙ্গে সঙ্গে দৃশ্যমান ভাবে স্বভাব বদলালো নেমেসিসের। এতক্ষণ যাবৎ থাকা নির্বিকার এবং উৎফুল্ল বেপরোয়া ভঙ্গি ত্যাগ করে সে সহজত স্বাভাবিক দৃষ্টিতে তাকালো। বিস্মিত কণ্ঠে জানতে চাইল, তুমি এখানে কি করছো? প্রশ্নটি কার উদ্দেশ্যে করা হয়েছে ততক্ষণে বোধগম্য হলো না, যতক্ষণ না সে জ্যাকেট পরিহিত বঞ্চির দিকে এসে সুকুচকে বলল। তুই ওকে এখানে এনেছিস কেন? কাঁধ তুলে ব্লঞ্চি পিড়পিড় করল। তোর হুকুম, তোর বউকে যে কোনো জায়গায় নিরাপদভাবে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, তাই না? দীর্ঘশ্বাস ফেলল নেমেসিস, কপালে তর্জনী খসে মৃদু কণ্ঠে বলল। আজ সবাই মিলে কি আমার পিন্ডি চটকানোর শখ হয়েছে? আমি তোমার পিন্ডি চটকাচ্ছি। রমণীর স্থির কণ্ঠে স্পষ্ট কম্পিত হলো নেমেসিস, চেহারার বিস্তর এক হাসি ফুটাল। অবশ্যই না বিবিজান, আমি তো শুধু। শ্যাট আপ। সত্যি সত্যি নেমেসিস একদম বাধ্য ছেলে হয়ে চুপ করে গেল। রমণী ধীর পায়ে এগিয়ে এলো, তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে জিজ্ঞেস করল। আজকে কত তারিখ? আজকে? ভগ্ন কণ্ঠে উচ্চারণ করে মাথা চুলকাতে আরম্ভ করলো নেমেসিস। কিছুতেই স্মরণে আনতে পারছে না প্রচন্ড অস্বস্তি নিয়ে নিজের স্ত্রী এবং অতঃপর সঙ্গীতের দিকে তাকাচ্ছে। কেউই কি তাকে সাহায্যের বিন্দুমাত্র আগ্রহ প্রকাশও করছে না, বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ নাটক উপভোগ করছে। বিনোদনের কমতি নেই, শুধুমাত্র পপকর্নের কমতি। আজকে 27 তারিখ? 27 তারিখ। আর 27 তারিখ কি? তোমার জন্মদিন? না। আমার জন্মদিন? হুম। আমাদের বিবাহ বার্ষিকী? আর মুন্ডো। তবে কি?
বোকার মতো প্রশ্ন ছুড়ল বেচারা নেমেসিস। তাতে উৎফুল্ল হয়ে ব্লন্ডি বলি বসল। অ্যান্ড ইউ আর বোল্ড আউট। রমণী স্থির চেয়ে এক দীর্ঘশ্বাস পেল। কাঁচামাচু হয়ে নেমেসিস তার চাদরে খুট করে চেপে ধরো, রীতিমতো শিশু সুলভ কঞ্চে আবেদন করল। প্লিজ। আমার তোমার সাথে কোনো কথা নাই। এভাবে বলো না বিবিজান, সব নেমোখারামদের মাঝে আমি থাকি। তীব্র দৃষ্টি নিক্ষেপ করলো সে ব্লন্ডি এবং জাকির উদ্দেশ্যে। তারপর পুনরায় তাতে নমনীয়তা ফিরিয়ে এনে স্ত্রীকে মোকাবেলা করলো। তুমিও যদি এমন করো তাহলে আমি বুড়ি গঙ্গায় ডুব দেব। কিন্তু তুমি সাঁতার জানো, তার চেয়ে বরং হোটেলের টপ ফ্লোর থেকে তোমায় এক ধাক্কা দিব। রাজি আছো? কি নিষ্ঠুর! মিছিমিছি কান্নার ভান করে বুকে চেপে ধরল নেমেসিস। তার এমন স্বভাব দেখে উপস্থিত বাকিরা কিন্তু বিস্মিত না হয়ে পারল না। কিছুক্ষণ পূর্বেই যাকে অনুভূত হচ্ছিল এক অটল পর্বত দৃষ্টি জুড়ে, যার খচিত অগ্নুপাত, সে নিজের স্ত্রীর সামনে কেমন যেন বাচ্চাটি হয়ে গিয়েছে। এই বুঝি একজন পুরুষের শখের নারীর ক্ষমতা। অজান্তে পেছন ফিরে এক নজর রোজার দিকে তাকালো আসমান। ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে দৃশ্যপটে। চাদর থেকে নেমেসিসের হাত সরিয়ে নিয়ে রমণী উল্টো ঘুরতে গেল, কিন্তু রোজার উপর দৃষ্টিপাত হওয়ায় ক্ষণিকের জন্য থামল। আপনি রোজার রেমান? সামান্য কাঁপলেও রোজা অতর্কিত সম্বোধনে আশা করেনি। জি জি, আপনি কিভাবে? আপনাকে চেনে না, দেশের এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। রমণীর লালচে অধরে বিস্তৃত এক মায়াবী হাসির প্রস্ফুটন ঘটল। এগিয়ে এসে রোজার সঙ্গে করমর্দন করল সে। আপনি খুব ভালো একটি কাজ করেছেন, প্রার্থনা থাকবে এগিয়ে যান, অচিরেই সফলতা ধরা দিবে। ধন্যবাদ। লজ্জিত রোজা, যদিও সে এই রমণীর পরিচয় সম্পর্কে অজ্ঞাত, তবুও কেন যেন প্রশংসা এবং শুভকামনা ভীষণ আপন ঠেকল। পাল্টা হেসে রমণী এগুলো তার অনুসরণ করতে গেল নেমেসিস। ঠিক তখনই বেলাল রেমান মৃদু কণ্ঠে জানালেন। থ্যাংক ইউ। থমকে গিয়ে ঘুরে তাকালো নেমেসিস, ভ্রু উঁচু করে চাইতেই বিলাল রেমান আবার বললেন, আমার সন্তানদের রক্ষার জন্য ধন্যবাদ। তিজক হাসি ফুটলো নেমেসিসের অধরে। পাল্টা কোনো জবাব দিলই না। হেলিয়ে এক নজর আসমানের দিকে চেয়ে দুই আঙ্গুলে স্যালুট ঠুকে ফিরফির করল। আনটিল উই মিট अगेन। চলে গেল সে। পিছু নিল স্ট্রেট পরিধানে ব্লেজার খুলে রমণীর কাঁধে জড়িয়ে দিল। তাদের অনুসরণে জাকি এবং ব্লন্ডি উভয়ে হাঁটতে আরম্ভ করলো। অদূরে থেকে রমণী এবং নেমেসিসের কথোপকথন ভেসে এলো। সুশি খাবো। এই মাঝরাতে? হ্যাঁ, তোমার বাবুর তেমনই ইচ্ছা। পৃথিবীতে না আসতে এত হম্বিতম্বি করছে, এসে গেলে কি করবে? তোমারই তো সন্তান, তোমার মতনই হবে। হা রাইট। হোটেলে সুশি নেই? না নেই, ওখানে শেফ জাপানিজ খাবার বানায় না। ডু ইউ ওয়ান্ট মি টু বাই দ্য হোল হোটেল প্রপার্টি? এত পীড়িতের প্রয়োজন নেই। যে 27 তারিখ কি মনে রাখতে পারে না, তার সাথে আমার আড়ি। না প্লিজ বিবিজান। করিডোরের শেষ প্রান্তে মিলিয়ে গেল নেমেসিস এবং তার সঙ্গীদের প্রতিচ্ছবি। দীর্ঘক্ষণ সেই দৃশ্যপটে চেয়ে থাকলো আসমান। তারপর একটি নিঃশ্বাস ফেলল, মাথা ঝাঁকিয়ে বাস্তব চিন্তায় মনোযোগ দিল। নেমেসিস এবং তার পথ আরও এক হবে কিনা তা সুদূরই ভবিষ্যতেই বলে দিবে। দৃষ্টিশক্তি ক্রমশ স্পষ্ট থেকে স্পষ্টতর হলো। মাথার উপরে ধবধবে সিলিং দৃষ্টিগোচর হলো। তাতে ঔষধি ঘ্রাণ বায়ুতে, হার্টবিট মনিটরে পিপ পিপ যান্ত্রিক ধ্বনি। একটি দীর্ঘশ্বাস নির্গত হলো নিহাদের বুক থেকে। যদি না নিজেকে হাসপাতালে আবিষ্কার করত, তবে ধরে নিত যে সে আদতে মৃত্যুবরণ করেছে। আবছা ভাবে স্মরণে এলো স্মৃতিগুলো। মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছিল সে। 15 মিনিটের মাথায় এক অভূতপূর্ব ঘটনাই ঘটে। আলফার যেসব লোক আশেপাশে পায়চারি করছিল, কোনো এক অজ্ঞাত কারণে তারা মাটিতে লুটিয়ে পড়তে থাকে। কিছুক্ষণ অবলোকনের পর নিহাত উপলব্ধি করে স্টান গান ব্যবহার করা হয়েছে। বৈদ্যুতিকের শকের মাধ্যমে শরীর অবশ করে দেওয়া হয়েছে। উপলব্ধি করতে না করতে একদল সশস্ত্র পোশাকধারী হুড়মুড় করে ঢুকে পড়ে ভেতরে। একে একে আলফার সাঙ্গপাঙ্গদের অচেতন দেহ তুলে নিয়ে যায় বাইরে। বন্দি করলো নাকি তাদের ঠিক বুঝে উঠতে পারল না নেহা। তার সামনে এসে দাঁড়ালো দলটির নেতৃত্বে থাকা ছেলেটি। মাথা কাত করে আপাতমস্তক পর্যবেক্ষণ করলো। কোনো প্রকার প্রতিক্রিয়া করেনি নিহাত। তাকেও হত্যা করবে নিশ্চয়ই।
প্রথমবার তাই করলো, পিস্তল তাক করলো সে নিহাদের কপাল বরাবর। পরক্ষণে কি যেন ভাবলো, অদূরে সরে কাউকে কল করলো, ফিরে এসে একটি কথা বলল, ইউ আর লাকি ম্যান। এতটুকুই। অতঃপর নিহাদের আর কিছু স্মরণে নেই। কোনোভাবে তাকে অজ্ঞান করা হয়েছিল, অথবা হয়তোবা কারা ছিল কোনো দলের এত বড় দুঃসাহস যে আলফাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। আপাতত সে সম্পর্কে অজ্ঞ সে। নিহাত, পরিচিত কণ্ঠস্বরটির ডাকে নিহাত অবশেষে ভাবনা থেকে দুনিয়া থেকে বাইরে পদার্পণ করলো। মাথা তুলে নিচে তাকিয়ে নিজের উপর দুইটি মুখ ঝুঁকে থাকতে দেখলো একটি রোজা, অপরজন চারুলতা। নিহাত একটি হাত নিজের মুছোয় নিল। রোজা বিড়বিড় করলো, এখন কেমন বোধ করছো নিহাত? ডক্টরকে ডাকবো? কোথাও খারাপ লাগছে? এক মুহূর্ত চেয়ে থাকলো নিহাত নিঃশব্দে। রোজা নয়ন জুড়ে সিক্ত অভিব্যক্তি স্পষ্ট। সামান্য বিস্মৃত হলো নিহাদের অধর, নিজের সহজাত কঞ্চে বলি উঠল, ফুলটুসি। সমুদণ্ডী কর্ণচর হতে তৎক্ষণাৎ এতক্ষণ যাবৎ নিয়ন্ত্রণে রাখা অশ্রু ফোঁটা রোজার কপল বেয়ে গড়ালো। উৎফুল্ল হাসি মাখা অধরে সে পিপিক করল, হ্যাঁ নিহাত, বলো। আমি ঠিক আছে ফুলটুসি, চিন্তা করো না। তুমি চাইলে এক্ষুনি উঠে তোমাকে লে পাগলু ড্যান্স দেখাতে পারি। থাক, দরকার নেই, আগে সুস্থ হও সম্পূর্ণ। কে বলেছে দরকার নেই? এক্ষুনি দেখাচ্ছি আমি। উঠে বসতে চাইল নিহাত, সমস্ত শরীর জুড়ে যেন তৎক্ষণাৎ তড়িৎ খেলে গেল তার। পা দুখানা প্রচেষ্টা সত্ত্বেও সে নাড়াতে পারল না। সঙ্গে সঙ্গে অদরের হাসি অদৃশ্যমান হলো তার চেহারায়, ভর করলো থমথম অভিব্যক্তি। নিজেদের মাঝে শঙ্কিত দৃষ্টি বিনিময় করছে রোজা এবং চারুলতা। তার দৃষ্টি এড়ালো না। পুনরায় বালিশে মাথা রেখে নিহাত দীর্ঘ এক প্রশ্বাস টানল, তারপর স্থির কণ্ঠে জানতে চাইল, আমার পায়ে কি হয়েছে রোজা? সামান্য ইতস্ততা করল রোজা। চারুর সঙ্গে দ্বিতীয় দফায় দৃষ্টি বিনিময় করে দ্রুত কণ্ঠে জবাব দিল, সামান্য নার্ভ ড্যামেজ নিহাত, চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। দৃষ্টি বুঝলো নিহাত, পরবর্তীতে মেলল। নয়ন জুড়ে তার কোনো প্রকার প্রফুল্লতা নেই, নিদারুণ বাস্তবতার প্রতিফলন তাতে। আমার পায়ে বাইক চাপা পড়েছিল, ওরা স্টেরয়েড দিয়ে রেখেছিল অনেকক্ষণ। সামান্য নার্ভ ড্যামেজ? ফুলটুসি, এতটা অধম ভেবো না আমাকে প্লিজ, আমি সত্যিটা জানতে চাই। একটা শক্ত ঝোঁক গলতাকরণ করলো রোজা, তারপর জানালো, মডারেট নার্ভ ড্যামেজ, অপারেশন হয়েছে। তোমার পা ঠিকই আছে, তবে তুমি ঠিক কবে নাগাদ হাঁটতে পারবে কিংবা আদৌ পারবে কিনা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ধন্যবাদ। ভীষণ বিস্মিত হলো রোজা। নিহাতের এত স্থির এবং অনুভূতিহীন প্রতিক্রিয়া সে আশা করেনি। চারুলতা একপাশে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করে চলেছে সম্পূর্ণ পরিস্থিতি গভীরভাবে। ছেলেটার এমন নির্বিকার আচরণ তাকেও ভাবিয়ে তুলছে। দীর্ঘ এক মুহূর্ত নীরবতা, সত্য আত্মপ্রকাশ করতেই কেমন যেন অস্বস্তি পূর্ণ হয়েছে পরিবেশ। সেই অস্বস্তি ভাঙল রোজায়। নিহাদের কপালে হাত বুলিয়ে বলল, তুমি এখন বিশ্রাম নাও নিহাত, ওইসব নিয়ে চিন্তা করো না। আমার বিশ্বাস তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। তুমি নিশ্চয়ই পারবে, আমরা সবাই তোমার সাথে আছি। আসমান ভাই কোথায়? প্রশ্নে থমকে গেল রোজা। তার স্পষ্ট স্থিরতা ধারণ করলো নিহাত। মাথা কাত করে রোজার মুখপানে তাকালো, আবারও জানতে চাইল, আসমান ভাইকে ডাকো, আমি ওর সাথে একটু কথা বলতে চাই। আসমান আছে নিহাত, আসবে। তোমার জ্ঞান ফেরার খবর জানলেই হয়তো আসবে। হয়তো। নিজের দৃষ্টি ফিরিয়ে নিল রোজা। নিহাদের মুখোমুখি হওয়া সম্ভব নয় তার এমন লুকোচুরি খেলায়। ছেলেটির শুষ্ক অধরে বিষাদের হাসি ফুটল। আসমান ভাই একবার আমাকে দেখতে আসেনি, তাই না রোজা? নৈশব্দ। আমি এখন বোঝা হয়ে গিয়েছি বলে কি সকলে আমাকে বর্জন করছে? নীরবতা ছেদ করে ধ্বনিত হতেই রোজা নিহাদের হাত পুনরায় চেপে ধরে বললাম, পাগল হয়ে গিয়েছো নিহাত, কি বকবক করছো? তুমি কারো বোঝা নও, কেউ তোমাকে বর্জন করছে না। তবে আসমান ভাই কেন এলো না? এই প্রশ্নের জবাব রোজার নিজেরও কাছে জানা নেই। আসমান প্রথম দিনের পর সত্যি আর একটি বারের জন্য হাসপাতালে আসেনি। বিষয়টি গোটা রেমান পরিবারকে বিস্মিত করেছে। তবে রোজার দৃঢ় বিশ্বাস, নিশ্চয়ই আসমানের অন্তরে কিছু চলছে। নিহাদের মুখোমুখি হতে কি সে ভয় পাচ্ছে নাকি অপরাধ বোধ, কোনটা হচ্ছে তার মুখ ফুটে
তো সে সত্যি অনুভূতিটুকু সেটা ব্যক্ত করে না। রোজার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল নিহাত, তারপর স্বাভাবিক স্থির কণ্ঠে বলল, দুঃখিত, বাদ দাও। তোমরা এখন আসতে পারো, আমি একটু একা থাকতে চাই। নিহাদ, আমার কথা প্লিজ, আমার অনুরোধ রোজা। একটি নিঃশ্বাস ফেলে মাথা ঝাঁকিয়ে উঠল রোজা। এগুলো দরজার দিকে। কেবিন থেকে সে বাইরে বেরিয়ে যেতেই চারুলতা দরজা আটকে ফিরে এলো চুপচাপ একপাশের সোফায় বসলো, ঠিক যেমন এতক্ষণ বসেছিল। নিহাত দৃশ্যটি লক্ষ্য করে ফিকুচকে জিজ্ঞেস করলাম, আমি স্পষ্ট বলেছি যে আমি একা থাকতে চাই, শুনতে পাওনি? থাকো একা, আমি বিরক্ত করছি না। বলে চারুলতা পাশের স্ট্যান্ড থেকে একটি মোটা মলাটের ইংরেজি বই তুলে পড়তে আরম্ভ করলো। সে প্রথম থেকে খুব বেশি আলাপ করেনি। নিহাদের জ্ঞান আসার পরও নির্বিকার থেকেছে। কিছুটা বিস্ময় অনুভব করছে নিহাদ। তার কেবিনে সোফার দিকটা তাকে বেশ কত বই, একটা ল্যাপটপ, আইপ্যাড এবং কম্বল রাখা আছে, যেন কেউ ব্যবহার করে জিনিসগুলো। চারুলতা, সে কি নিহাদের সাথে থাকে? প্রশ্নটি উত্থাপিত হলেও প্রকাশ করা দুঃসাহস হলো না নিহাদের। আলগোছে সে মাথা তুলে নিজের ব্যান্ডেজ করা পায়ের দিকে তাকালো, কম্পিত হাত বাড়িয়ে ছুঁয়ে দিল, জোরে একটা চিমটিও কেটে দেখলো কিছু অনুভূত হয় কিনা, কিন্তু ফলাফল শূন্য। যে দুখানা পাথর বুকের ভেতর কেমন আলগোছে তালগোল পাকিয়ে গেল। সিক্ত অনুভূতি নয়ন বেয়ে গড়াতে থাকলো ফোটায় ফোটায়। জীবনে সে যে সর্বদা পরিহার করতে চেয়েছে, যে আজ তাতেই পরিণত হয়েছে অপরের বোঝা। তার দুরন্ত ছুটে চলার জীবনে কি নিদারুণ এক সমাপ্তি। খুব ইচ্ছে হচ্ছে আসমানের বুকে মাথা গুজে নিজের ভেতরে বহু যত্নে গুটিয়ে রাখা বিষাদগুলো কেচে ভাসাতে, কিন্তু তার সবচেয়ে নিকট মানুষটিও পাশে নেই। নিহাত কি তবে অন্তিম লগ্ন পর্যন্ত একাই রয়ে গেল? এই কেমন অভিশাপ! দৃষ্টি বুঝে নিঃশব্দে নিজের অনুভূতির দোলাচলেই পিষ্ট হচ্ছিল নিহাত। তারপর হঠাৎ এক স্পর্শ অনুভব করলো সামান্য চোখ মেলতে। চারুলতার বৃদ্ধাঙ্গুল তার অশ্রু ফোঁটা সযত্নে মুছে নিল। কিছু উচ্চারণ করলো না মেয়েটি। বিছানায় নিহাদের কাছেই বসলো, তার মনোযোগে যথারীতি হাতের বইয়ের দিকে আবদ্ধ, কিন্তু হাত স্নেহে বুলিয়ে চলেছে নিহাদের কপল জুড়ে। সে মধুর স্পর্শ ঠেকলো তার মাথায়। কেশরাশির মাঝে আঙুল বুলিয়ে যেন বাক্যহীন প্রশান্তি বিলিয়ে গেল সুদর্শনা। এক মুহূর্তে চেয়ে থাকলো নিহাত, অতঃপর পুনরায় দৃষ্টি বুঝল। তবে এবার দোলাচলে পতিত হলো না, বরং এক রমণীর উষ্ণমাখা হাতের আদরের ছোঁয়া তার অন্তরকে শীতল এক প্রশান্তিতে ছেয়ে ফেলে সম্পূর্ণ। প্রায় সপ্তাহখানেক অতিক্রান্ত হয়েছে। নিহাতের জ্ঞান ফিরেছে। রোজা বর্তমানে আন্দোলন এবং হাসপাতালের মাঝে ব্যস্ত থাকে। আগামীকাল একটি বিরাট দিন, ষষ্ঠ দপ্তর অভিমুখে যাত্রা তাদের। এর উপরে অনেক কিছু নির্ভর করছে বর্তমানে। ইতিমধ্যে মিডিয়া একটি অংশ এবং বিরোধী দলগুলোর অনেকে আন্দোলনের সপক্ষে নিজেদের সমর্থন প্রকাশ করেছে, যার দরুন মাত্রা বেগবান হয়েছে। তবে এখনো পর্যন্ত মন্ত্রীদের কেউ পদত্যাগ করেনি। জিসান আহসানের খবর পাওয়া সম্ভব হয়নি। এবার আর হাত গুটিয়ে থাকা অসম্ভব প্রায়। হয় এসপার নয় ওসপার, এমনি উত্তেজনাকর মুহূর্ত। সন্ধ্যাবেলা সকল কার্যক্রম শেষে মেঘতীরে ফিরে এলো রোজা। দুদিনের মাঝে নিহাতকে এখানে নিয়ে আসা হবে, তাই একটি ঘর সম্পূর্ণ প্রস্তুত করা হচ্ছে। ঘরে ঢুকতে ইলেকট্রনিক হুইল চেয়ারটি নজরে এলো, তার সঙ্গে দুজোড়া ক্র্যাচ। বস্তুগুলো এমনিতেই প্রয়োজনীয়, কিন্তু কেন যেন এগুলোই দেখে রোজার অন্তর হু হু করে উঠল নিহাদের জন্য। সত্যি কি আজীবন এইসব সহায়ক যন্ত্রের ভরসায় তার জীবনটা স্থবির হয়ে যাবে? ভাবা সম্ভব হলো না। বেদনায় মুচড়ে উঠল অভ্যন্তর। রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটি ফ্রক পরল রোজা, জিন্স আর উপরের সোয়েট শার্ট জড়িয়ে নিচে নেমে এলো পায়ে পায়ে। তার দৃষ্টি আসমানকে খুঁজে ফিরছে। গত 2 দিন যাবৎ ছেলেটি ঘরে ফিরছে না। ফোনে অবশ্য যোগাযোগ হয়েছে, জিজ্ঞেস করলে বলে আলফার খোঁজে আছে, কিন্তু রোজা বুঝতে পারে নিজেকে গুটিয়ে রাখছে সে। নিহাদের সঙ্গে দেখা করতে অনিচ্ছুক, যদিও ছেলেটির যেন কোনো প্রকার অসুবিধা না হয়, তাই হুইল চেয়ার থেকে আরম্ভ করে সব কিছুর ব্যবস্থা সে নিজে করেছে। আসমানের সঙ্গে সরাসরি কথা বলা জরুরি, অন্যথায় এমন পরিস্থিতি দীর্ঘ হবে ভেবেই রোজা কিচেনে চলে এলো। সামান্য একটু ফলের রস পান করতে করতে বিলালের
দেখাই পেল, যিনি বর্তমানে হলরুমের সোফায় বসে ল্যাপটপে কিছু করছেন। রোজা এগিয়ে গেল। বাবা, বলো মামুনি। আসমান কোথায়? দৃশ্যমান ভাবে থমকালেন বিলাল, নয়ন তুলে তাকালেন রোজার উদ্দেশ্যে, সামান্য হাসলেন। তুমি যেহেতু জানো না, আমার জানার কথা নয় নিশ্চয়ই। মার্বেলে থাকতে আসমান এমন দিন কয়েকের জন্য গায়েব হয়ে যেত, অথচ আপনি কোনো দুশ্চিন্তা করতেন না বাবা। ধরে নিচ্ছি আপনি জানেন কিংবা ধারণা করতে পারেন ও কোথায় রয়েছে। বিলালের হাসি বিস্মৃত হলো, যেন রোজার প্রতি সন্তুষ্ট তিনি। পকেটে হাত ভরলেন তিনি, একটি চাবির রিং ছুঁড়ে দিলেন। রোজা সেটি এক হাতেই পাকড়াও করলো। আমার ছেলেটা খুব বেশি হতাশায় থাকলে মায়ের কাছেই প্রশান্তি খুঁজতে যায়। ধন্যবাদ বাবা। ওকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করো, মানসিক আঘাত পেয়েছে ভীষণ। মাথা দুলিয়ে সায় জানালো রোজা। বেশ কিছুক্ষণ বাদে সে তৈরি হয়ে বেরোলো। হাবিব তাকে দুয়ার পর্যন্ত পৌঁছে দিয়ে ফিরে গেল। সামনে একতলা বাংলোর মুখোমুখি হলো রোজা। বহু পুরাতন স্থাপনা, তবুও বহু যত্ন ভরে চারিপাশে পরিচ্ছন্ন এবং ছিমছাম রাখার প্রচেষ্টা করা হয়েছে। ভেতরে প্রবেশের সময় ধুলো মলিন এক ঘুণে ধরা কাঠের বোর্ড নজরে পড়ে, যাতে খচিত তালুকদার নিবাস, আসমানের মায়ের বাড়ি। মনে মনে আওড়ালো রোজা। বিলালের দেয়া চাবিখানা বের করে লক খুলল, যদিও স্পষ্ট অনুভব করলো ভেতরে ইতিমধ্যে আসমান রয়েছে। একজোড়া স্ট্যান্ডেল তার বাহিরে পাপোশে রাখা আছে। ভেতরের দৃশ্য বেশ ছিমছাম। ইন্টেরিয়র এবং আসবাব আজ থেকে বহু পুরাতন ঐতিহ্যের, তবে তার মাঝে সামান্য আধুনিকতার মিশ্রণ। বোঝা গেল যে হয়তো তা মেরামত করতে গিয়ে পরিবর্তনে আনা হয়েছে, অন্যথায় সব আগের মতোই রয়েছে। ক্ষণিকের জন্য রোজার মনে হলো সে বুঝি ৮০ দশকের কোনো সিনেমার দুনিয়ায় ঢুকে গিয়েছে। টেবিলের উপর ল্যান্ড ফোন, একটি বিশাল বক্সের মতন দেখতে সাদা কালো টেলিভিশন, তার পাশে রেডিও ছড়ানো ছিটানো রয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের ক্যাসেট, মাইলস আর এলআরবি। রয়েছে সঙ্গীত সাধক মান্নাদের অ্যালবাম, অতি যত্নে তা আজও সজ্জিত। খুঁজে পেতে রান্নাঘরে বের করলো রোজা একটি স্টোভ এবং গ্যাস সিলিন্ডার। সচরাচর রান্না হয় না এখানে দেখে বোঝা সম্ভব। পাত্রের সংখ্যাও হাতে গোনা সঙ্গে করে কিছু বাজার এনেছে রোজা, তা রাখলো প্রথমে। তারপর শোবার ঘর খোঁজার উদ্দেশ্যে নিঃশব্দে এগুলো সরু এক বারান্দা পেরিয়ে আবছা চিমচিমে আলোয় হাট করে খোলা উন্মুক্ত দরজা নজরে এলো তার। এগিয়ে গেল সন্তর্পণে। আরাম কেদারায় দেয়ালের ক্যাচ ক্যাচ আওয়াজ আসছে। অভ্যন্তরে থেকে এক পা প্রবেশ করলো রোজা, অতঃপর সম্পূর্ণ জমে গেল। সিলিংয়ে ঝুলন্ত স্বর্ণালী বাতির আভায় দৃষ্টিগোচর হলো দৃশ্যপট। আরাম কেদারায় ঝুলছে আসমান, পাশের বেডসাইড টেবিলে গ্রামোফোন ডিভাইসের বহুকাল আগেরই এক সঙ্গীত বেজেও চলেছে। তুমি আকাশের বুকে বিশালতার উপমা, তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা, আমি তোমাতে গড়ি ভেঙে চুরে শতবার, রয়েছ তুমি বহু দূরে, আমাকে রেখে ছলনায়। পুরাতন ট্যাপের আওয়াজ কিঞ্চিত ভেঙে ভেঙে আসছে। এ যেন সত্যি পুরাতন সেই সময়, কিন্তু রোমন্থের শিহরণ খেলে গেল অঙ্গে। তবে রোজার সমস্ত মনোযোগ বর্তমানে কেন্দ্রীভূত আসমানে। একটি কালো ট্রাউজার ছাড়া কিছুই পরিধানে নেই। ঊর্ধ্বাঙ্গ তার অনাবৃত, হলদেটে আবার প্রতিফলনে তার অতিরিক্ত শিবসূতক দেখাচ্ছে মধুর ন্যায় নির্মল। শারীরিক গঠন এবং মাংসপেশি শক্তিশালী গাঁথনি স্পষ্ট ফুটে উঠেছে, তার সঙ্গে বিভীষিকাও। রোজাও এর পূর্বে আসমানকে সম্পূর্ণ অনাবৃত অবস্থায় দেখেনি। একবার দেখেছিল জ্বরে থাকাকালীন শরীর মুছে দেওয়ার সময়। সেদিনের সঙ্গে আজকে তুলনা চলে না কোনো ক্রমেই। তার অবলোকন ঠিক মাধুর্যের হলো না, কারণ আসমানের অতীত। বুক জুড়ে মাংসপেশির খাঁচে খাঁচে বিভীষিকার রেখা, যেন যত্ন সহকারে ভাস্কর্যে খোদাই করা হয়েছে দাগ। বাম কাঁধ থেকে একেবারে উদর পর্যন্ত নেমে যাওয়া ক্ষত, সামান্য গভীরতা তাতে। কোমরের দিকটা ক্রসের মতো চিহ্ন। শিশির করে উঠল রোজার অঙ্গ প্রত্যঙ্গ। এত যন্ত্রণা কিভাবে সহ্য করে গিয়েছে আসমান?
আর কত বিভৎসতা অবশিষ্ট রয়েছে। আরামকে তারা দুলতে দুলতে চোখ বুজে আছে আসমান দৃশ্যের দিকে তাকাতে চেয়ে রোজা উভয় হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। সাফা কায়সার সুযোগ পেলে মেয়েটাকে কি হাল যে রোজা করবে তার অশুভ চিন্তার শক্তি মস্তিষ্কে নাড়া দিয়ে উঠল। রোজা, ভাবনা জগৎ থেকে বাস্তবে পদার্পণ করলো রোজা। আবিষ্কার করলো আসমান তার দিকে চেয়ে আছে, নিজেকে আবৃত করার চেষ্টা করছে না। সে স্বাভাবিক ভঙ্গিতেই দেখছে রোজাকে। কণ্ঠ পরিষ্কার করে রোজা জানালো, তুমি একা একা এখানে কি করছো আসমান? বনিতা করলো না অমানিসা। পুনরায় কেদারায় হেলান দিয়ে জানালো, এটা আমার প্রশান্তির নীর। ভালোই হয়েছে তুমি এসেছো। অনেকদিন যাবৎ ইচ্ছে ছিল তোমাকে আমার শিকড়ের সঙ্গে পরিচয় করানোর। বাড়িটা সত্যি সুন্দর আসমান, আমার খুব পছন্দ হয়েছে। প্রশংসায় গর্বিত হয়ে সামান্য হাসলো আসমান। মুখে তার কোনো মাস্ক নেই। তার জন্মদাত্রীর কোল যেন, যেখানে তার নিজেকে কোনো প্রকার রহস্যের পর্দায় আবৃত করার প্রয়োজন পড়ে না। কিছু খেয়েছো? ইতস্তত করে জিজ্ঞেস করলো রোজা। আসমান নিঃশব্দে মাথা নাড়ালো। ঠিক আছে, আমি রান্না করতে যাচ্ছি, খেয়ে নাও কিছুটা। রান্নাঘরের তৃতীয় তাকের দরজা খুলো, ভেতরে কড়াইয়ের প্রয়োজনীয় কিছু জিনিস আছে। আসমানের পরামর্শ গ্রহণ করে রোজা গেল। তার থেকে ম্যাচ বক্স এবং মশলাপাতি গ্রহণ করলো। অতঃপর কড়াই রান্না চড়ালো। খুব বেশি আহামরি কিছু নয়। ফ্রাইড রাইস, কিছু চিংড়ি, বাগদা চিংড়ি এনেছে সে আসার সময়। সেগুলি মশলা মেখে লালচে করে ভেজে নিতে নিতে পদশব্দ শুনে ঘুরে তাকালো আসমান। রান্নাঘরে দরজার এসে হেলান দিয়ে দাঁড়িয়েছে। বিরক্ত করছে না, একদৃষ্টে কাজ দেখছে রোজার। তবে সে এখনো শরীরে কিছু জড়ানি। ব্যাপারটি রোজাকে বিব্রত করলো কিছুটা। লালিমা ছোঁয়া কপালে। সে দৃষ্টি এড়িয়ে কাজে মনোযোগ দিয়ে অনুভব করলো হৃদকম্পন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে তার। খাবারের পর্ব প্রায় নিঃশব্দে মিটল। ডিভিডিতে অতি পুরাতন এক বাংলা সিনেমার রসায়ন দেখতে দেখতেই সময় পেরিয়ে গেল। 2 গ্লাস আমের জুস পরিবেশন করে রোজা আসমানের হাতে দিয়ে পাশে বসলো। ছেলেটির দৃষ্টি সাদা কালো পর্দায় আবদ্ধ। আসমান, তোমাকে একটা কথা বলার ছিল। হুম? তুমি নিহাদকে দেখতে যাচ্ছ না কেন? উন্মুক্ত থাকায় আসমানের মাংসপেশির শিথিলতা স্পষ্ট দৃষ্টিগোচর হলো রোজার। নীরব থাকলো অমানিসা। জবাব এলো না। পুনরায় অর্ধাঙ্গিনী বলল, নিহাদ বারবার তোমাকে খুঁজছিল। শীতল শোনালো স্বামীর কণ্ঠস্বর, যেন এক কথা ইতি টানতে ইচ্ছুক আলোচনার। কিন্তু রোজা নাছরবান্দা, এত সহজে হাল ছাড়বে না সে। অপরাধ বোধে ভুগছো? নীরবতা, শুধু সিনেমার ডায়লগ বিনিময়ের ধ্বনি ভেসে আসছে চিরচিরে আওয়াজের সাথে সাথে। রোজা আসমানের দিকে ফিরল, আলতো করে ছুঁয়ে দিল আবছায় উদ্ভাসিত কপল। বিড়বিড় করল, তুমি নিহাদের সব আসমান। তোমার জন্য আমরা সবাই আছি, কিন্তু নিহাদের জন্য একমাত্র তুমি যেন ওর আপনজন। এমন কষ্ট দিও না ছেলেটাকে। আরো একটু সন্নিকটে ঝুঁকল সে। আসমানের বলল, পরিস্থিতি তোমায় কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল আসমান। তুমি দোষ করনি। দোষ তো ওই আলফার। অপরাধ বোধে সম্পূর্ণ নিমজ্জিত হওয়ার আগে একবার ভেবে দেখো, এটাই চেয়েছিল আলফা, তোমাকে মানসিক কষাঘাতে জর্জরিত করতে। আর দেখো, আলফা আজ হেরে গিয়েও যেন জিতে গিয়েছে। তুমি তার পথেই অনুসরণ করছো, নিজেকে হতাশায় হারিয়ে ফেলছো। জোরপূর্বক আসমানের চেহারা নিজের দিকে ঘোরালো রোজা। সিক্ত আবেগ নিয়ে জানালো, চাঁদ, এটুকু মনে রেখো, যাই হয়ে যাক না কেন আমি তোমার পাশে ছিলাম, আছি এবং সর্বদা থাকবো। তোমার অর্ধাঙ্গিনী আমি। এই কণ্ঠকাকীর্ণ পথ তোমার হাতে হাত রেখে চলবো আমিও। ঠিক যেমন করে তোমার জীবনের আধার কেটে নতুন দিনের সূচনা হয়েছে, তেমনই এক নব্য সূচনা হয়তো অপেক্ষা করছে নিহাদের জন্য। নিজেকে ভাইয়ের পরিণতির জন্য দোষারোপ করার আগে ভেবে দেখো, তোমার ভাইটি জানলে কতটা কষ্ট পাবে। তোমার গ্লানির জন্য সে নিজেকে বিসর্জন দেয়নি, দিয়েছে তোমার সুখের জন্য। মনে রেখো চাঁদ। যুগে আসমানের অধরে আলতো করে অধর ছোঁয়ালো রোজা। অতি ক্ষীণ এক ভরসার স্পর্শ, যেন তারপরে মৃদু হেসে উঠে গেল, একদিনে অধিক চাপ দেওয়া উচিত হবে না।
সময় নিক আসমান, বুঝুক কিছুটা। জুসের বোতলটা টেবিলে রেখেছে, সেখান থেকে আরেক গ্লাস ভর্তি করলো। তবে ফিরে যাওয়ার পূর্বে অতর্কিতে ঘটলো ঘটনাটি। টেবিলের দুই প্রান্তে হাত থেকে রোজাকে মাঝখানে আবদ্ধ করে ফেললো আসমান। সে কখন পৌঁছেছে পিছনে টের পায়নি রোজা। শিশির করে উঠল রোজার সর্বাঙ্গ। ঠিক ঘাড়ের কাছে আসমানের উষ্ণ নিঃশ্বাসের প্রভাব টের পাচ্ছে সে। আসমান, তুমি কি আরেকটু জুস? সম্পূর্ণ করতে পারল না রোজা। তার কোমরে আসমানের বলিষ্ঠ বাহু জড়িয়ে গেল শক্তভাবে। ধরে তাকে টেবিলের উপর বসিয়ে অতি সন্নিকটে সরে এলো আসমান। জলজলে তারকা খচিত কৃষ্ণ গহ্বর নিয়ে চাইল বিহবল অর্ধাঙ্গিনীর উদ্দেশ্যে। হ্যাচোটার নিকট থেকে আসমানের সুগঠিত শারীরিক অবয়বকে রোজাকে মুহূর্তের জন্য সম্মোহিত করে ফেলল। অশান্তি তার হাতের কোমল স্পর্শ ছুঁয়ে গেল। বুক থেকে উদরে নেমে যাওয়া দাগে উদ্ভাসিত ত্বক জুড়ে। আসমান কোনো বাধা দিল না, বরং ঝুঁকে এলো যেন সে চায় জ্যোৎস্নার স্পর্শ দারুণভাবে। রোজার আঙুল আসমানের উদর এসে থামলো। প্রকম্পিত হলো তার শরীরে। তার স্পর্শের অন্তরালে স্পষ্টে অনুভব করল রোজা। কিন্তু তার মস্তিষ্ক বর্তমানে এক ভিন্ন চিন্তায় মশগুল। তাতে ধর চেপে সে ঘোষণা করল, I will kill that bitch with my own hand. রোজার নিকট থেকে এমন বাক্যের ব্যবহার সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল, যার দরুন খিলখিল করে হাসল আসমান। তার হাসির ধ্বনি সুধা বর্ষণ করে গেল অর্ধাঙ্গিনীর শ্রবণ ইন্দ্রিয় জুড়ে। হাউ ইমপ্রেসিভ! আমার জ্যোৎস্নাও দেখি কঠোর হওয়া শিখে গিয়েছে। দুবাহু বাড়িয়ে আসমানের কাঁধে জড়িয়ে নিকটে টেনে রোজা ভিড় করল, অবশ্যই। আর কেউ ছুঁয়ে দেখুক আমার চাঁদকে। তাদের ভাগ্যকাশে শনি, রাহু, কেতু হয়ে ঘুরবো আমি। সে থাকলো আসমান এক দৃষ্টি। রোজার দৃষ্টি তার নজর ঠেকলো অধরে। রমণীর ক্ষেত্রেও তাই ঘটল। কয়েক সেকেন্ডের ভাবনা চিন্তা যেন পরক্ষণেই মিলিত হলো উভয়ের অধর। একে অপরকে আঁকড়ে ধরলো তারা দারুণ উদ্যমে। এ যেন ভিন্ন এক অনুভূতি। আজ পর্যন্ত অনুভব করা সকল মুহূর্ত থেকে সম্পূর্ণ ভিন্ন প্রগাঢ় অনুভূতি বিনিময়ের মাঝে চোখ মেলে তাকালো রোজা। পর্যবেক্ষণ করলো আসমান অভিব্যক্তি। আর কোনো দ্বিধার দেয়াল তাদের মাঝে নেই। বিয়ের প্রথম রাতে আসমানের যান্ত্রিক স্পর্শ আর আজকের আসমানের নিগুড় অনুভূতির স্পর্শ কতটা ভিন্ন, কতটা মধুর। এই আনন্দ, এই নব প্রস্ফুটিত কলির মতন অনুভূতির ব্যাখ্যা করা বড়ই দুষ্কর। রোজার অধর মুক্ত করে দীর্ঘ প্রশ্বাস নিল আসমান। তার আবিষ্কৃত অনুভূতপূর্ণ কণ্ঠস্বর ফিসফিস করে বলল, তোমার স্নিগ্ধ রশ্মিতে আমি সিক্ত হতে চাই জ্যোৎস্না। রোজার কপলে হাত থেকে নিকোচে টেনে পিটপিট করলাম, তোমার অস্তিত্বে আজ চাঁদের গ্রহণ লাগুক আমার পৃথিবী। গ্রাস করো আমায় চাঁদ, বিনাশ করো। চঞ্চলে অভিব্যক্তিতে পূর্ণ হলো রোজার নয়ন। সম্পূর্ণ সমর্পণ করলো নিজেকে সে সম্পূর্ণ রূপে। এতটুকুই। আসমানের অধর পুনরায় নিজের অধিকার হাসিল করলো। জোরালো প্রতিক্রিয়ায় টেবিলে আঁকড়ে ধরল রোজা। হাতে লেগে ধপাস করে কাচের গ্লাস ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়লো মেঝেতে। কেউ পরোয়া করলো না। বেশ কিছুক্ষণ বাদে রোজাকে বাহুতে বসিয়ে এগুলো আসমান। তার ঘাড় জড়িয়ে নিজের ভারসাম্য রাখলো রোজার। স্পন্দন তার আসমানের স্পন্দনের সঙ্গে বিলীন। উভয় হৃদযন্ত্র আজ বাঁধন হারা, সমস্ত শরীরে রোমকূপ জুড়ে সুখের প্রসবন। শোবার ঘরে এসে বিছানায় সাবধানে রোজাকে বসালো আসমান। এক টানে তার পরিধানের সোয়েট শার্টখানি খুলে ছুঁড়ে ফেললো দূরে। এক নজর পর্যবেক্ষণ করলো অর্ধাঙ্গিনীর আঙুল জুড়ে জড়িয়ে গেল তার আঙুল সমূহ। হাতের পিছে আলতো করে চুমুখে আসমান বিড়বিড় করল, ভালোবাসি জ্যোৎস্না। ভালোবাসি আমার চাঁদ। আসমানের নমনীয় দৃষ্টি সহসা হিংস্র শিকারীর দৃষ্টিতে রূপান্তরিত হলো। তাতে ভরকে গেল রোজা। বিছানায় উঠে গেল অজান্তেই। আসমান তেজক হেসে তাকে অনুসরণ করলো একই গতিতে। ভয় পাচ্ছ কেন? আমি তো এখনো কিছুই করিনি। তুমি এভাবে তাকাচ্ছ কেন? কিভাবে তাকাচ্ছি? লালিমায় টকটকে হয়ে গেল রোজার চেহারা। অধর কামড়ে ধরে পাশে থাকালো সে। বিস্তর হেসে আসমান তার কাছে টেনে নিল তাকে। এলোমেলো হয়ে যাওয়া কেশগুচ্ছ কানের পেছনে গুজে কপালে চুমু খেলো, পিড়পিড় করলো, ভয় পেও না জ্যোৎস্না আমার।
আমার ভালোবাসা সব তোমার তরে। তোমায় খুব করে ভালোবাসবো। বিনিময়ে আমাকে না হয় এক নতুন মেঘ দিও। টপটপ করে অশ্রু গড়ল রোজার। আসমানের বুকে মাথা গুজল, নীরবে সম্মতি জানালো, আলিঙ্গন করলো আসমান তার জ্যোৎস্নাকে। এ যেন অনুভূতি সে বর্তমানে অনুভব করছে, তা শব্দেরও অতীত। অর্ধাঙ্গিনীর অধরে পুনরায় অধর মেলালো সে অতি যত্নে। কোনো তাড়াহুড়ো নেই, যতটা দীর্ঘ সময় জুড়ে এই গভীর অনুভূতি অনুভব করা সম্ভব। অধর পেরিয়ে কপল গ্রীবা সবকিছু দখল নিয়ে নিল রোজার অস্তিত্বের একমাত্র অধিকারী তার স্বামী। ক্ষণে ক্ষণে প্রকম্পিত হলো রোজা, প্রগাঢ় অনুভবে বিছানার চাদর বারংবার আঁকড়ে বসলো তার আঙুল। অতঃপর সুদীর্ঘ এক অনুভূতিতে মোড়ানো রাত্রে চাঁদ এবং জ্যোৎস্নার অমোঘ মিলন ঘটেছে আজ। সত্যি চন্দ্রগ্রহণ লেগেছে যেন পৃথিবীর বুকে। বাইরে ঘরের চাল থেকে চপচপ করে গড়িয়ে পড়া শিশিরের ফোঁটা যেন তারই জানান দিল। উষ্ণতায় মোড়ানো এক আবেশ, শরীর জুড়ে কেমন সুখ সুখ অনুভূতি। জানালা গলে চুইয়ে আসা রোদের হাতছানি, এক স্নিগ্ধ শীতল সকাল। বালিশে মাথা থেকে উঁচু হয়ে শুয়ে আছে রোজা। কোমল বিছানায় এবং চারিপাশে আরামদায়ক কুশনের অস্তিত্ব তার নিদ্রাকে ভঙ্গ হতে বারংবার বাধা দিচ্ছে। আর মোড়া ভাঙলো খানিক, পরক্ষণে আবারও বালিশে মুখ গুজে নয়ন বুঝল, নাকে মৃদু এক প্রাণ ভেসে আসছে। বাইরে হিম প্রকৃতির পুষ্পরাজির প্রাণ চমৎকার রোজা অনুভব করতে পারছে। উষ্ণতার তার ঘাট ছুঁয়েছে। অতঃপর পিঠ বেয়ে আরো নিচে সহসায় দৃষ্টি মেলল রোজা মাত্র নিদ্রার মোহময় আবেশ থেকে বেরিয়েছে নিজের পিছে অনুভব করা উষ্ণতা। কোনো কাল্পনিক বিষয় নয়, বাস্তবিক। কোমল স্পর্শ চিনতে তার একটুও ভুল হচ্ছে না। শিরদাঁড়া পেয়ে ক্রমশই নেমে যাচ্ছে একজোড়া অধর, বিছিয়ে দিচ্ছে আপন স্নেহের আচ্ছাদন। শিউরে উঠল রোজার সম্পূর্ণ শরীর। শীতে, ঠিক শীতে নয়, বরং ওই স্পর্শে বিলীন বালিশে আঁকড়ে বসলো তার হাত। মুখ গুজে মৃদুস্বর ফিরফির করল, আসমান কি কি করছো? কোনো জবাব এলো না। আপন অনুভবের জগতে ব্যস্ত স্নেহের কারিগর। তার হাতের ছোঁয়া খেলে যাচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ জুড়ে, থেকে থেকে কাঁপছে শরীর তার গভীর ছোঁয়ার সঙ্গে তাল মিলিয়ে। এই নিগুড়তা শারীরিক শক্তি শোষণ করে নিচ্ছে যেন ক্রমশ। জোরপূর্বক নিজেকে নিয়ন্ত্রণ করে রোজা বলল, সকালে ঘুম ভাঙলে শুভ সকাল বলতে হয়। আসমান সামান্য থমকালো, তারপর তার ভার জেকে বসলো রোজার অবয়বে। তৎক্ষণাৎ উষ্ণতায় ছেয়ে গেল জ্যোৎস্নার সমস্ত অস্তিত্ব। তার কাঁধ থেকে বাহু পেঁচিয়ে কবজিতে এসে ঠেকলো আসমানের প্রগাঢ় স্পর্শ। আঙুলের ভাঁজে ভাঁজে জড়িয়ে গেল লম্বাটি শরীর, লম্বাটি শিরা, উপশিরা, পূর্ণ পুরুষালী আঙুল, তারপর কপল অধরের ছোঁয়া। শুভ সকাল আমার জ্যোৎস্না। রোজা চিবুক ছুঁয়ে নিকটে টেনে অধরে শুষ্ক কয়েক স্পর্শ বিলিয়ে দিল আসমান। খিলখিল করে হাসলো রোজা। তুমি সত্যি আমার আসমান তো? অন্য কেউ ভর করেনি তোমার অস্তিত্বে নিশ্চয়ই? এভাবে কেন বলছো? আবারও রোজার অধর স্পর্শ করতে গেল আসমান, কিন্তু এবার অর্ধাঙ্গিনী তাকে মাঝপথে থমকাতে বাধ্য করলো। হাত বাড়িয়ে তার এলোমেলো হয়ে থাকা কেশরাশি গুছিয়ে দিতে দিতে বিড়বিড় করল, তুমি এত দুষ্টু হতে পারো জানা ছিল না চাঁদ। ইউ মিন রোম্যান্টিক? রোজার নিকটে টেনে তাকে মাথা গুজলো আসমান। যথারীতি তার উষ্ঠ অর্ধাঙ্গিনীর মুক্ত কাঁধে ভালোবাসা বিলাতে ব্যস্ত। মৃদু শব্দ তুলে হাসলো রোজা। অতঃপর তারপর বলল, আসমান অনেক হয়েছে, এবার ছাড়ো। একটা দিনেই হাঁপিয়ে গেলে? হ্যাঁ গিয়েছি, আমি ক্লান্ত। আমার কাজ আছে, সমাবেশে যেতে হবে। হাঁটতে পারবে নাকি কোলে তুলে নিয়ে যাব? আসমানকে দূরে ঠেলছিল রোজা, কিন্তু অপ্রত্যাশিত প্রশ্নটি শুনে এক লহমায় তার সম্পূর্ণ শরীর স্থবির হয়ে পড়ল। আসমানের অদৃশ্যমান লালিমায় চেহারা চকচকে বর্ণ ধারণ করলো। কানের লতি উষ্ণ হয়ে উঠল। শীতল আবহাওয়া নয়, বরং লজ্জাবোধে শটান আসমানের কাঁধে সপাসপ চাপড় বসাতে থাকলো রোজা। ইডিয়েট, কি বলতে চাও তুমি? হ্যাঁ, আমি তোমাকে ভদ্র ছেলে ভেবে মারাত্মক ভুল করেছি। ঠিকই নিজের আসল রূপ দেখিয়ে দিচ্ছ, গিরগিটি কোথাকার। হাসলো আসমান। রোজা উভয়ে হাত পাকড়াও করলো নিজের মুঠোয়, দৃষ্টি মিলিয়ে তির্যক হাসি মাখা অধরে সুথল। তুমি বললে তুমি ক্লান্ত, তাই কোলে তোলার প্রস্তাব দিলাম। এখন তুমি সেটাকে ভিন্ন অর্থে নিলে আমার দোষ কোথায়? ইউ হ্যাভ এ ডার্টি মাইন্ড, নট মি।
তিত্তির করে কাঁপল রোজার অধর ক্রোধে ফ্রুকুচকে বলল। তুমি ইচ্ছা করে আমাকে জ্বালাতন করছো তাই না? ঝুঁকিয়ে রোজার নাকে নাক আলতোভাবে ঘষে আসমান আবেশিত কণ্ঠে জানালো। How can't I? You are so cute when you are angry. ন্যাকামি করার আর জায়গা পাও না? তুমি কি চাও অন্য কারো স্ত্রীর সঙ্গে ন্যাকামি করি? তুমি চাইলে তাও সম্ভব, শুধু বলে দাও কার সঙ্গে করতে হবে। গর্দান কেটে নিব আসমান তোমার। সত্যি সত্যি রোজার হাত আছড়ে পড়ল আসমানের ঘাড়ে, কুকড়ে গেল সামান্য বেচারা। তারপর সশব্দে হেসে উঠল। আউচ! ঢং করো তুমি, ঢং। না না, সত্যি ব্যথা পেয়েছি। কিলিং মেশিন নাকি সামান্য ঝটকায় ব্যথা পায়? খুব বিশ্বাস করলাম। আসমান ঝুঁকলো, নিজের মাথা কাত করে গ্রীবার অংশ দেখালো। স্বর্ণালী রোদের প্রতিফলনে তার অতি শুভ্র উজ্জ্বল ফ্যাকাশে ত্বক জোরে লালচে চিহ্নের ছড়াছড়ি স্পষ্ট। প্রসারিত দৃষ্টি মেলে দৃশ্যপটে ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো রোজা। আসমানের বিনোদিত চঞ্চল দৃষ্টি মিলিত হলো তাতে। জঙ্গলি বিল্লি। বাকরুদ্ধ রোজার সহ্য সীমা এতটুকুই ছিল। এক ধাক্কা আসমানকে ঠেলে উঠে স্বর্ণ নিজের নিকট থেকে অতি দ্রুত বিছানা ছাড়ার প্রচেষ্টায় কম্বলে পা জড়িয়ে হুড়মুড় মুখ থুবড়ে পড়ল মেঝেতে। পেছন থেকে আসমানের অট্টহাসির ধ্বনি ভেসে আসতে থাকলো। তুমি একটা কমপ্লিট বিনোদন প্যাকেজ। হাসতে হাসতে বিছানা থেকে উঠে এলো আসমান। মেঝে থেকে কম্বল সমেত রোজাকে কোলে তুললো। বেচারি চুকচুকে হয়ে তার ঘাড় জড়িয়ে মুখ লুকিয়ে ফেলল। শেষমেশ তোমাকে সেই কোলেই তুলতে হলো, হ্যাঁ? মেঘ তীরে ফিরিয়ে একবার আমি বাবার কাছে তোমার নামে নালিশ করব। রোজা শক্তভাবে নিজের মাঝে আগলিয়ে নিয়ে আসমান ফিসফিসে কঞ্চে জিজ্ঞেস করল। কি নালিশ করবে শুনি? তোমাকে জ্বালাতন করেছি সেটা? আমি পিছিয়ে থাকবো কেন তাহলে? আমিও জানাবো কিভাবে জঙ্গলি বিল্লির মতন। শাট আপ! রোজার চিৎকার তালুকদার নিবাসের পুরাতন ছাদের চালে বসা রোদ পোহাতে থাকা এক যুগল কাক দম্পতি আতঙ্কিত হয়ে উড়াল দিল। মাঝ আকাশে গিয়ে একে অপরের সঙ্গে দৃষ্টি বিনিময় করলো পাখি দুটো। উহ, রোজা আপুই। ডাকে কোনো প্রকার মনোযোগ নেই রোজার। এক দৃষ্টে সে তাকিয়ে রয়েছে দিগন্তর পানে। দৃষ্টিজোড়া অব্যক্ত এক অনুভূতি, খচিত এক মোহ, এক আবেশ, কেমন ধোঁয়াটে বাসনা যেন। কি এমন ভাবছে সুগভীর মনোযোগে তা ভেবে কুলকিনারা করতে পারছে না রোজার আশেপাশে দাঁড়িয়ে থাকা সাবিহা, অভিষেক এবং আরিয়ান। দিবা স্বপ্ন দেখছে নাকি? ঘুমিয়ে আছে মনে হচ্ছে। ঘোড়ার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ খোলে। অভিষেকের নিদারুণ বিস্ময় অতিক্রম করে ক্যামেরা হাতে অনির্বাণ অতর্কিতে পেছন থেকে রোজার নিকটে এসে হালকা এক চাপড় বসালো তার মাথায়। তৎক্ষণাৎ ভাবনার দুনিয়া থেকে বাস্তবে পদার্পণ করলো রোজা। মুখ ফুসকে বলেই বসল। জঙ্গলি বিল্লি। তার দিকে ফ্রু কুচকে তাকালো সকলে। কিসের বিল্লি? দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুর বিড়ালের স্বপ্ন দেখছিলে নাকি? আরিয়ানের প্রশ্ন রোজার বাক শক্তি কেড়ে নিল ক্ষণিকের জন্য। পরের মুহূর্তে সে চারিপাশে তাকে কণ্ঠ পরিষ্কার করে বলল। দুঃখিত, কোথায় যেন ছিলাম আমরা? ও হ্যাঁ, মাইক্রোফোন কোথায় অভিষেক? দ্রুত কাজে ব্যস্ত হয়ে যাওয়া রোজার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলো সাবিহা। কোমরে দুই হাত রেখে আপন মনে ভিড় করল। ব্যাপারটা কি হলো? বিবাহিত মানুষদের মাঝে মাঝে শর্ট টাইম দিবানিদ্রা হতে পারে, চিন্তার কিছু নেই। পাশ থেকে জবাব ভেসে আসতে সাবিহা ঘুরে দেখলো অনির্বাণ নিজের ক্যামেরার লেন্স পরিবর্তন করছে। এক নজর পর্যবেক্ষণ করলো সে সাংবাদিকের কাজ, তারপর দৃষ্টি সরু করে প্রশ্ন ছুড়ল। আপনি এক্ষেত্রে খুব অভিজ্ঞতা সম্পন্ন মনে হচ্ছে। মাথা ঘুরিয়ে সাবিহার দিকে তাকালো অনির্বাণ, বলল। আমি দুগ্ধপোষ্য শিশু নই, অভিজ্ঞতা তা একটু তো আছে বই কি। বিব্রত বোধ করলো সাবিহা। এমন সরল জবাব প্রত্যাশা করেনি। দৃষ্টি ফিরিয়ে বিড়বিড় করল। আপনি বলেছিলেন আপনার কোনো পিছুটান নেই। কিছুটা অভিমানী শোনালো সাবিহার কণ্ঠস্বর। তাতে দৃশ্যমানভাবে থমকালো অনির্বাণ। শ্রীকুচকে কুচিত করে চাইল মেয়েটির উদ্দেশ্যে। কপল চোলের উদ্ভব ঘচিয়ে তার অধরে ফুটো তির্যক হাসির রেখা। তার অর্থ এই না যে আমার কোনো অতীত ছিল না, রাইট? আই ডিড ইট এনাফ। ভালো।
সাবিহা একটি দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘুরল আর কোনো প্রকার প্রতিক্রিয়া করল না। বাকিদের উদ্দেশ্যে এগোতে গেল সে, কিন্তু সহসায় তার কবজি চেপে ধরল অনির্বাণ। বিস্মিত দৃষ্টি ফিরিয়ে একজন ধবধবে সাদা ওভারসাইজ হুডি পরিধানে সাংবাদিক অনির্বাণ আহমেদকে পর্যবেক্ষণ করলো সাবিহা। তারপর তাকালো তার হাতে ধরে রাখা শক্তিশালী বাহুর বাঁধনের দিকে। অনির্বাণ স্পর্শ পরিত্যাগের কোনো লক্ষ্যই প্রদর্শন করলো না, বরং তার আঙুলসমূহ দ্বিগুণ শক্তিশালী চেপে বসলো সাবিহার কবজি জুড়ে। তির্যক হাসি তার ক্রমে বিস্তৃত হলো। আই এম সিঙ্গেল নাও, আর ইউ ইন্টারেস্টেড?